বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত মায়া। দুবছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদরানির দিকে। চলে যায় সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটা ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়াগায় চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পান শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি বাড়ি তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলেও কিন্তু পেট সমানে জ্বলে যাচ্ছে। এ সময় কোনো বনের ফলও নেই, চোখ তো পড়েও না, যেদিকেই দেখি না কেন। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে স্নান করতে আসতে দেখা গেল। আমাকে দেখে বলে উঠলেন, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারবেন? বসো, আমি স্নান করে নিই, তারপর দেখছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। আমাকে বলে উঠলেন, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলের ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমি থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, এই বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে এদিকে আসতেই চায় না। মস্ত বড় একটা বাগান আছে কিন্তু বাড়ির পেছনে, তাতে সব রকমের ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? আমি বলে উঠলাম, থাকতে পারি। কি কাজ করতে? এই রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। বাহ, খুব ভালো তো হয় তাহলে। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হয়ে উঠল। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল ঠিক সেই মুহূর্তেই। খাবার দেওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন, নাও, এখানে বিশ্রাম করো। পথে হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওয়াল দেখতে পেলাম। তার মধ্যে উকি মেরে দেখি শুধুমাত্রই চামচিকের আড্ডা।
ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললেন, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে বেশ খাওয়া যাবে। সন্ধ্যের পর তিনি বলে উঠলেন, ভাত চড়ি দাও, দেখো সরু আতপ আছে, গাওয়া ঘিও আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যথা আজ্ঞা। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, কিন্তু ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু ভাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে কিন্তু সবসময় আলো জ্বেলে রেখো। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপর নিচে বোধ হয় 14-15খানা ঘর, এছাড়া টানা বড় বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মুড়োয়া গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে। তখন সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছও বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে, দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম আমি। হঠাৎ আমার চোখ পড়ল, একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরও একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললেন, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙেই আছে, আরেকজন কে যেন তুলছিল। নিবারণ চক্রবর্তী বিস্ময়ের সুরে বললেন, কোথায়? ও রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকটাতে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন একটা হয়ে গেল। তিনি বললেন, কোথায় কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওনাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণবাবু বললেন, কই বউ? ওই তো ওখানে ছিল, ওই ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলো অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটি জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবেও পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানেই আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাবার দাবার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। তিনি বললেন, আলো নিয়ে যাওনি ঝিঙে তুলতে? তোমাকে আমি আলো হাতে কিন্তু নিয়ে যেতে বলেছিলাম ঝিঙে তুলতে, যাওনি কেন? আমি বুঝলাম না তাতে দোষ কিসের। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউটাকেও পর্যন্ত দেখছি, তখন আলো নিয়ে গিয়ে দোষ করেছিটাই বাকি। বুড়ো বললেন, না না, সন্ধ্যার পর সব সময় আলো রাখবে কাছে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স, অন্তত আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আচ্ছা, যথা আজ্ঞে। রাত্রিবেলায় শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রিবেলায়? বাবা,
কি বাতিগ্রস্ত মানুষ বটে। সকালে উঠেই বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলে উঠলেন, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, হ্যাঁ, ঠিক ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার একটাই কথা বলে গেলেন, শোনো, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, বেশ ভালো পেঁপে আছে, তরিতরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে 1.3 বিঘা। ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপরে। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, ঠিক আছে? দেখাশোনা করে থাকো, ভাবনা নেই। আরেকটা কথা, কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললেন, কত লোকে ভাঙচি দেবে, কারোর কথা কিন্তু শুনো না যেন। বাড়িটা দেখাশোনা করবে যেরকম, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দিও না। গাছের ফল ফুলুরি তুমিই খেও। আর 2টো ঘর কিন্তু খোলা রইল তোমার জন্য। এরূপ কথা বলে বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তাও তো আছে। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় 1/2 মণ টাক সুর, আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো আচমকাই। বিকেলের দিকে তেল নুন কিংবা বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে তিনি বললেন, বাড়ি কোথায়? এই এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কালকেই এসেছি। ও বাবা, ও বাড়িতে থাকতে পারবে না? কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো আর গেল, ওরা নিজেরাই খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না মিটে গেলেই কাজ শেষ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ি, তার মালিক আমি, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ একটা ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল।
যেন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে আমারই ঠিক সামনে, একদম মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। কিন্তু প্রশ্ন একটাই, এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন। ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়েছে তা হয়তো হবে, নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে আমি শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখ জুড়িয়ে যেন ঘুম এসে পড়ল। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্নার আলো এসে পড়েছে আমার বিছানায়। কি একটা ফুলের গন্ধও যেন আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল! ঘুমের ঘরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম, ও কি! জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখছি, ভুল হওয়ার তো কোনো কথাই নেই। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকের দিকে এগিয়ে গেলাম। রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথমে সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। শরীরে কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ওহ, কে একটি বউ রোয়াক বয়ে অনেকক্ষণিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু কোনো দিকেই তো নেই সে। তাহলে গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সবটাই যেন স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটাই অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘরে লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, কেমন খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই নেই। নিচের জানালা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলাও তেমনি বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো আমার। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হবার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব ব্রাহ্মণের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কি না শুনতে। ছুঁচ পড়বারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মতো বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোকের কথাবার্তা। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলায় শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো
হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, হয়তো তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছুই না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনা ও কানের ভুল, সবটাই ভুল। এ 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছুই নেই। কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়া লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়ো এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত করা তিস্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, তাও আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গেই দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 জন একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি অপর দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপটও খোলেনি দোতলার। যেমনটা ঠিক তেমনি আছে। তাহলে ব্যাপারটা কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন এক বিকট চিৎকার দিয়ে ওঠে কেন? এবার তো ভুল হবারও কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি, তাও আবার এই মাত্র। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটিও আবার ঝিঙে তুলতে এসেছে এরূপ গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে। সেখানেও কোথায় কেউ নেই তো। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50 জন হয়েছে। এইরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলেন, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে একটা নাকি লোক রয়েছে। সব মিথ্যা। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যেন তারা এলো আর গেল। তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশের তা স্পর্শ করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনি বোধ করছি আমি।
তাই যদি হয় তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সে বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না, এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হবে হয়তো তাই। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলে উঠলেন, কিরকম আছো বলি, কিছু দেখেছো নাকি? কই না তো। শুনেছো কিছু? হ্যাট, না না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র? তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিনও দেখোনি? বউ মতো, কোনো গন্ধও পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না না। খুব বাঁচান বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই ওখানে একটা বউকে দেখতো প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটো লোকের এরমও হয়েছে এ পর্যন্ত, বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতেই চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো, আমরা তো ও বাড়ির ত্রিসীমায়ও যাই না। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছে। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে ঢাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায়ও আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বিক্রি করি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যায় না এই বাড়ি ছেড়ে। Black invention.